প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির শিখন অভিজ্ঞতা 2 এর প্রথম সেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো শিখন অভিজ্ঞতা 2 এর কি আছে আমাদের দেখো, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাজনিত ঝুঁকি। মানে ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের যে ব্যক্তিগত তথ্যগুলো থাকে সেগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা কি কি করতে পারি এবং নিরাপত্তা ঝুঁকি কি কি রয়েছে সেই বিষয়গুলোই আমরা এই অভিজ্ঞতাতে আলোচনা করব। তো এখানে দেখো লেখা আছে, ডিজিটাল প্রযুক্তি বিশ্ব পরিস্থিতিকে প্রতিনিয়ত পরিবর্তন করছে। প্রযুক্তির গতি যেহেতু সমাজের স্বাভাবিক বিবর্তনের চেয়েও দ্রুত, মানে আমাদের সমাজ যেভাবে পরিবর্তন হচ্ছে তার থেকে অনেক দ্রুত গতিতে প্রযুক্তি কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এজন্য আমাদের কি করতে হবে, আমাদের নিরাপত্তা ও ডিজিটাল জীবনযাপনের জন্য আমাদের নিজেদেরকেই কি হতে হবে, সচেতন হতে হবে। শুধু তাই নয়, নিজেরা শেখার পর এটি আমাদের পরিবারের সদস্যদেরও শেখাতে হবে। এখানে আমরা সেই অভিজ্ঞতাই অর্জন করব। সেশন 1 হচ্ছে দেখো, তথ্য ঝুঁকি ও সাইবার ক্রাইম সম্পর্কে আমি কতটুকু জানি। তো এখানে বলছে, আমরা আগের শ্রেণীতে ইতিমধ্যে তথ্য ঝুঁকি ও সাইবার নিরাপত্তার প্রাথমিক ধারণাগুলো পেয়েছি। শুধু তাই নয়, আমরা আমাদের পরিবারের সদস্যদের এ ব্যাপারে অনেক সচেতন করেছি। এ পর্যায়ে আমরা এই ধারণাগুলো আরেকটু গভীরে যাব। সাইবার দুর্বৃত্তরা মানুষের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া নেয়ার জন্য অনেক উপায় বের করছে। দেখো সাইবার অপরাধীরা কি করছে, মানুষের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া নিয়ে নেওয়ার অনেক উপায় বের করেছে। এমন কয়েকটি উপায় সম্পর্কে আমরা জানবো। আমাদের বাবা মা পরিচিত অনেকের মোবাইলে মেসেজ বা ইমেল আসে, যেখানে একটি লিঙ্ক পাঠিয়ে ক্লিক করার জন্য বলা হয় যে ক্লিক করলে অনেক টাকা বা দামি পুরস্কার পাওয়া যাবে। এ ধরনের ঘটনাকে ফিশিং বলছে। দেখো, ফিশিং একটা নতুন শব্দ আমাদের সামনে এসেছে, এটা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো। ফিশিংটা হচ্ছে তোমাকে মানে লোভ দেখিয়ে কি করবে, তোমার সমস্ত তথ্যগুলো তারা নিয়ে যাবে। তাহলে ফিশিং কাকে বলে দেখো, বলছে ইংরেজি বানান ভিন্ন হলেও মূলত বড়শির ফাঁদ ফেলে মাছ ধরার ধারণা থেকে এই ফিশিংটা এসেছে। পরিচিত বা আমরা বিশ্বাস করি এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয়ে ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করে আমাদের গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য বা আর্থিক সম্পদ হাতিয়ে নেওয়াকেই ফিশিং বলে। এটা কি হইতে পারে, পরিচিত কেউ হইতে পারে বা আমাদের বিশ্বস্ত কোনো ব্যক্তি হইতে পারে বা প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে ডিজিটাল মাধ্যমে, ধরো ফোনের মাধ্যমে হইতে পারে, মেলের মাধ্যমে হইতে পারে, তো কি করছে, যোগাযোগ করে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য বা অর্থ হাতিয়ে নিচ্ছে। আর এই প্রক্রিয়াকেই বলা হচ্ছে ফিশিং। তো আমরা একটা এক্সাম্পল দেখব, চলো। এখানে একটা পিকচার আছে, দেখো এটা হচ্ছে ট্রাস্টেড ব্যাংক। এই ব্যাংকটা হচ্ছে একটা যুক্তরাষ্ট্রের স্বনামধন্য একটা ব্যাংক। তো এখানে সেম ওই ব্যাংকের মতন করেই গ্রাহকের কাছে একটা মেল পাঠানো হয়েছিল, সমস্ত গ্রাহকের কাছে। তো এখানে আমাদের প্রথমে ভালো করে মেলটা পড়ে দেখতে হবে যে আমাদের মেলটা অথেন্টিক কি না। তো এখানে কি বলছে দেখো, এটি যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকের গ্রাহকের সত্যি সত্যি পাঠানো হয়েছিল। যেহেতু গ্রাহকদের বেশিরভাগ ইংরেজি ভাষাভাষী, তাই ইমেলের ভাষা ইংরেজিতে। যেহেতু যুক্তরাষ্ট্রে সবাই কি ইংরেজি ভাষাভাষীর, এজন্য মেলটা কী ছিল, ইংরেজি ভাষায় লেখা ছিল। একটি ব্যাংক যখন কোনো চিঠি পাঠায় তাতে সাধারণত ব্যাকরণগত বা বানান ভুল থাকে না। যখন একটা ট্রাস্টেড বা একটা বড় ব্যাংক তোমাকে মেল করবে, সেই মেলে অবশ্যই কোনো বানান ভুল থাকবে না বা ব্যাকরণগত কোনো ভুল থাকবে না, কারণ তা যথাযথ সংশোধন হয়ে গ্রাহকের কাছে যায়। চলো আমরা দেখি উপরের চিঠিতে কি কি ভুল রয়েছে। একটু খেয়াল করে দেখো, উই হ্যাভ রিসিভ বানানটা এখানে ভুল করছে ওরা। এবং আরেকটা ভুল দেখো, কি ভুল করছে, এই যে বানানটা দেখো কি করছে, এখানে ভুল করে দিছে। আবার আরেকটা ব্যাকরণগত ভুল করছে, দেখো আননোন মে হ্যাভ অ্যাক্সেস। এটা কি, এটা ছিল আমাদের ব্যাকরণগত ভুল। তাহলে আমরা এই মেলটাকে ভালো করে পড়ে আইডেন্টিফাই করতে পারবো যে এটা আসলে ফিশিং ছিল কি না।
আবার এখানে দেখো শিক্ষার্থীদের মুঠোফোনে পাঠানো বার্তা, প্রিয় শিক্ষার্থী, করোনা ভাইরাস কোভিড-19 কারণে তোমাদের উপবৃত্তির এত টাকা দেয়া হচ্ছে, টাকা গ্রহণের জন্য নিম্নোক্ত শিক্ষা বোর্ডের নম্বরে যোগাযোগ করো। যোগাযোগের সময় সকাল 9টা থেকে রাত 8টা। এখন দেখো আমাদের কাছে যদি এরকম কোনো বার্তা আসে তাহলে এটি আসল না নকল বুঝবো কি করে? প্রথমে আমরা আমাদের শ্রেণী শিক্ষকের পরামর্শ নিব। যদি তিনি বলেন ওই সময়ে এ ধরনের খুদে বার্তা আসার কথা, তাহলে আমরা ওই বার্তাকে গুরুত্বের সাথে নিয়ে যাচাইয়ের পরের ধাপে যাব। যদি তিনি বলেন এই সময়ে এরকম বার্তা আসার কথা না, তাহলে আমরা মোটামুটি নিশ্চিত এটি একটি প্রতারণা। তো এই ধরনের মেসেজ আসলে আমরা প্রথমেই কি করব না, তাদেরকে কোনো তথ্য আমরা দিব না। এটা নিয়ে আমরা ক্লাস টিচার বা স্কুলের শিক্ষকদের সাথে পরামর্শ করব যে এই সময় আমাদের কোনো উপবৃত্তি আসার কথা আছে কি না। যদি শিক্ষক বলে হ্যাঁ আসার কথা আছে, তাহলে আমরা সেটাকে যথাযথভাবে ধাপ অনুসরণ করব। আর যদি শিক্ষক বলে যে না, তাহলে আমরা কি করব, এটা একটা নিশ্চিত হব যে এটা একটা প্রতারণা। বলছে এরপর চিন্তা করি আমাদের কোনো রকম উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে কিনা। ধরা যাক এই সময় আমাদের কোনো উপবৃত্তির পাওয়ার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে হতে পারে আরেকজনের জন্য পাঠানো বার্তা ভুল করে আমাদের কাছে চলে এসেছে। কাজেই অপ্রাসঙ্গিক বিধায় আমরা এটি ফেলে দেব বা ডিলিট করে দেব। ধরি আমরা এমন শ্রেণীতে পড়ি যেখানে উপবৃত্তি দেয়া হয়, তাহলে প্রথমে দেখতে হবে যে নম্বর থেকে বার্তাটি এসেছে সে নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে সেটি আসল না নকল। এই বার্তায় দেখি একটি নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। আমরা যে শিক্ষা বোর্ডের অধীনে, এটি কি তাদের নাম্বার কিনা আমরা সেটা যাচাই করব। সেটি করা খুব সহজ। প্রথমে আমরা ইন্টারনেট ব্যবহার করে সেই বোর্ডের ওয়েবসাইটে যাব। তো চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি আমরা কিভাবে এই জিনিসটা দেখব। তো দেখো এখানে এসে আমরা যদি আমাদের যশোর বোর্ডে যাই, তাহলে দেখো আমাদের কি হচ্ছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর একটা ওয়েবসাইট পাচ্ছি। এখানে দেখো আমাদের কন্টাক্টের জন্য অনেকগুলো কি আছে, কন্টাক্ট আছে। এখানে দেখো কোনো তথ্য আপডেট করা নেই। তো আমরা এই যে এখান থেকে দেখো অনেকগুলো তথ্য আমরা এখান থেকে পাইতে পারি। পরীক্ষা ফর্ম পূরণ সংক্রান্ত বা বিদ্যালয় নিবন্ধন সংক্রান্ত অনেকের নাম্বার এই যে এখানে দেওয়া আছে, নাম বয়স সংশোধন সংক্রান্ত। তো আমরা কি করতে পারি, এই ধরনের আমাদের যে প্রবলেমগুলো আছে ওয়েবসাইট থেকে তাদের তথ্য নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করতে পারি বা জানতে পারি। তো দেখো এখন আমাদের একটা প্রবলেম আছে যেটা আমরা সলভ করব। বলছে অপরিচিত নম্বর থেকে আসা ফিশিংয়ের চেষ্টা থেকে নিজেকে নিরাপদ রাখতে এবার আমরা নিজের মাইন্ড ম্যাপটি পূরণ করব। বলছে ফিশিং থেকে নিরাপদ থাকার উপায় কি। তো আমি লিখছি দেখো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা, মানে আমাদের সোশ্যাল মিডিয়া সাইট বলো বা যোগাযোগ সাইট বলো, প্রত্যেকটা জায়গায় আমরা কি করব, 2 স্টেপ বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করব। মানে আমাদের ওয়েবসাইট বা মেলে কেউ যদি লগ ইন করতে যায়, তাহলে আমাদের কাছে আরেকটা বার্তা চলে আসবে। বলছে সন্দেহজনক লিঙ্কে ক্লিক করব না। আমাদের ফোনে অনেক মেসেজ আসে, যে মেসেজগুলো আমাদের সন্দেহমূলক হবে আমরা সেই লিঙ্কগুলোকে ক্লিক করব না। বলছে অচেনা কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করব না। আমরা চিনি না জানি না এরকম কোনো মানুষকে আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা কি করব না, অ্যাকসেপ্ট করব না। অযাচিত ফোন কল ইমেল বার্তা থেকে সতর্ক থাকুন। মানে অযাচিত, যেটা তুমি দেখছো যে তোমার প্রয়োজন নেই, বারবার ফোন আসছে এবং তোমার সম্পর্কে জানতে চাচ্ছে, সেই জায়গাগুলোকে আমরা কি করব, সতর্ক থাকব। এবং তোমাকে বারবার মেল করছে একটা বিষয় নিয়ে যেটা তোমার প্রয়োজন না, সেই মেলগুলো আমরা কি করব, বর্জন করব এবং সতর্ক থাকব। আরেকটা বলছে সার্ভে বা জরিপে অংশগ্রহণ না করা। আমরা এখন অনলাইনে দেখি কিছু দিন পর পরেই সার্ভে জরিপ এরকম অনেক ধরনের অ্যাড বা কন্টেন্ট আমাদের সামনে আসে। তো এই ধরনের কোনো সার্ভে বা জরিপে আমরা অংশগ্রহণ করব না, কারণ এই সার্ভে বা জরিপে অংশগ্রহণ করতে গেলে আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো তারা নিয়ে নেয়।
আরেকটা আছে দেখো, লগ ইন ডিটেলস অন্য কারোর সাথে শেয়ার করব না। তোমার পাসওয়ার্ড তুমি অন্য কারোর সাথে কখনোই শেয়ার করবে না। যদি শেয়ার করে থাকো তাহলে তারা কি করবে, তোমাকে ব্ল্যাকমেল করবে এবং ফিশিংয়ের কি করবে, ফিশিংয়ের মাধ্যমে তোমার অনেক তথ্য তারা নিয়ে যাবে। তো আশা করি পর্যন্তই। পরবর্তী সেশনে আমরা সেশন 2 নিয়ে আলোচনা করব। ভালো থেকো সবাই, ধন্যবাদ।